অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বিথির ব্রেন টিউমার হয়েছে। ফুলদির ব্রেন টিউমার হয়েছে? অয়ন্তা, তুমি আজকেই আমাকে কলকাতা নিয়ে চলো। আমি আজকেই কলকাতা ফিরবো। আজকেই আমাকে ফুলদির সঙ্গে দেখা করতে হবে। না না, শোন আমার কথাটা শোন, সামনে তো তোর পরীক্ষা। তুমি কেন বুঝতে পারছো না অয়ন্তা, এই সময় আমার পরীক্ষায় মন বসবে না। দেখ ঝিনুক, উতলা হয়ে পড়িস না। আমার মনে হয় না বিথির সেরকম সিরিয়াস কিছু হয়েছে, আর সেটা টেস্ট করালেই ধরা পড়ে যাবে। তুই মন দিয়ে লেখাপড়া কর, আমি বিথির টেস্টের ব্যবস্থা করেই বর্ধমান ফিরে আসছি, কেমন? ঠিক আছে, কিন্তু অয়ন্তা আমার মনটা না খুব ছটফট করছে। বারবার মনে হচ্ছে কখন পরীক্ষা শেষ করে বাবার কাছে, নিজের দিদিদের কাছে ফিরবো। আমার আর ফোনে কথা বলে মন ভরবে না অয়ন্তা। বুঝতে পারছি, তুই চিন্তা করিস না, সেই ব্যবস্থাও হয়ে যাবে, কেমন? আগে তুই মন দিয়ে পরীক্ষাটা দে, ওকে? রাখলাম রে। আর 5 দিন পর পরীক্ষা, তারপর বাড়িতে ফিরতে পারবো, নিজের বাড়িতে। মীরা, আমরা বেরোচ্ছি, চল। তোমাদের সাথে একটা দরকারি কথা ছিল, তাই চলে এলাম। আসুন আসুন। দিদি কেমন আছেন? ভালো। এই নিন মিষ্টিটা। না না না, আমাকে মিষ্টি দেওয়ার দরকার নেই, ওটা নীরাকেই দিন। সংসার তো আমার ছেলে বউয়ের, আমি তো এ বাড়ির অতিথি। বলছিলাম যে আমার বিশ্বাস যে পরিবারের গুরুজন হিসেবে সংসারটা আপনার, তবু ছেলেমেয়েরা বড় হলে, ইন্দ্রদের মতো দায়িত্ববান হলে ওদের হাতে সংসারটা ছেড়ে দেওয়াই ভালো। আমার ইচ্ছে রঞ্জন আর সোনার বিয়ে হয়ে গেলে আর সংসারে মাথা না ঘামিয়ে আপনি আর আমি ইচ্ছে মতো ঘুরে বেড়াবো। দেশ বিদেশ ওরা থাকুক না ওদের মতো। মা, প্রস্তাবটা তো ভালোই, কি বলো? এই যে দেখছি ঘর বয়ে এসে আমাকে এখান থেকে উৎখাত করার চেষ্টা করছে, ব্যাপারটা কি বুঝতে হচ্ছে তো। এবার আসল কথায় আসি, তোমরা তো সকলেই আছো, দেখো সোনা আর রঞ্জনকে নিয়ে তো অনেক কথা হলো, এবার আমি চাই ওদের নিয়ে একটা ফাইনাল সিদ্ধান্তে আসতে। সোনা আর রঞ্জন যখন বিয়েটা করবে বলে ঠিক করেই ফেলেছে, তখন আর দেরি করে কি লাভ বলুন? সোনা তো ছটফট করছে আমাদের বাড়ি যেতে, আর আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব সোনাকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে। তারপর শাগনিকদের আইনি ঝামেলা দেখা যাবে, ও আমি উকিল টুকিল দিয়ে সব ঠিক করে নেব। খরচা নিয়ে আপনাদের ভাবতে হবে না, সেটা আমি বুঝে নেব। কি বলেন আপনারা? দেখুন, সোনার সঙ্গে এসব নিয়ে আমাদের আলোচনা হয়েছে, আর সোনা যখন ওর ভবিষ্যতের রাস্তা নিজেই ঠিক করে ফেলেছে, তখন আমি চাই যে মা আর সোনাই ঠিক করুক যে কখন কিভাবে ও আপনাদের বাড়িতে যাবে। সেটাই খুব ভালো হবে। আচ্ছা, সোনা এখনো এলো না কেন? না মানে সোনা এখানে থাকলে একেবারে সিদ্ধান্তে শিলমোহর লাগিয়ে দেওয়া যেত। আমি ডাকছি। আচ্ছা শোনো না, তোমাকে ডাকতে হবে না, আমি ডাকছি, তাহলে সোনা একেবারে সারপ্রাইজড হয়ে যাবে। সোনা, 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 সোনা,
এই সোনা, সোনা বাড়িতে নেই। মানে কোথায় গেছে ও? সোনা ভোর রাতে বর্ধমানে চলে গেছে। সোনা বর্ধমান চলে গেছে? সে কি, যে সোনা কাকিমার বাড়ি যাওয়ার জন্য পাগল, সে হঠাৎ কাউকে কিছু না জানিয়ে বর্ধমান চলে গেল কেন? সোনা বর্ধমানের রিহাবে কি করতে গেছে? শোন, 3 রাত ঝিনুকের উপর নজর রাখ। তারপর আমি যেটা বলেছি সময়ে বুঝে সেই কাজটা সেরে ফেলতে হবে। মনে রাখবি কেউ যেন টের না পায়। আমার জীবনের শান্তি শেষ করেছে ওই ঝিনুক। এখন ওকে কিভাবে শান্তিতে পরীক্ষা দিতে দিই বলতো? ওকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না, কিছুতেই দেব না। পাক্কা আছে, করে ফেল। আমার মা সোনাকে নিয়ে যা করছে করুক। এখন যদি সাগনিক সোনাকে ডিভোর্স দিয়েও দেয়, ঝিনুককে পাওয়ার আগে অবধি আমি সোনাকে নিয়ে কোনো রকম মাথা ঘামাবো না। আগে ঝিনুক হাতের বাইরে যাওয়ার আগেই ওকে হাতের মুঠোয় আনতে হবে। আর সোনা, আর সোনা তো হাতের মুঠোতেই আছে। এক হাতের মুঠোয় সোনা, আর এক হাতের মুঠোয় ঝিনুক। না ডান হাতের খবর বাঁ হাত পাবে, না বাঁ হাতের খবর ডান হাত পাবে। তিথি, তিথি, তুমি এখানে? ক্ষমা চাইতে এসেছি স্যার। আমার হয়তো অনেক আগেই আসা উচিত ছিল, কিন্তু পারিনি, সাহস পাইনি। বিয়ের দিন আমি না চাইতেও এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি, তার জন্য আপনাকে অনেক কষ্ট পেতে হয়েছে। সবার সামনে আপনাকে কথা শুনতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। আমি সেটার জন্য আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি স্যার। স্যার, সেদিন কি ঘটেছিল আপনি হয়তো সবটা জানেন না। আমি সব জানি। এমন নয় যে মনের দিকটা আমি বুঝতে পারিনি। আমি বাধ্য হয়ে ওকে কথা শুনিয়েছি। আমি যদি সেদিন মনকে সাপোর্ট করতাম না, তাহলে সবার রাগ আরো বাড়তো মনের প্রতি। সেটা তো বাবা হয়ে আমি দেখতে পারতাম না।
আর বিশু, সারা জীবন তুমি তো কম কিছু হারাওনি, তোমার কষ্টটাও আমি বুঝি। প্রসাদ, আমি সবার ভালো চাই। মন্দিরেতে পুজো দিতে গেছিলাম সবার ভালোর জন্যে, ঝিনুকের পরীক্ষার জন্যে। বিশু, আমি চাই বড় দাদা হয়ে তুমি ঝিনুকের জন্য প্রার্থনা করো, যাতে ও ভালোভাবে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসে। নিশ্চয়ই করবো স্যার, ভালো হবে, দেখবে খুব ভালো হবে। আমার সবসময় এরকম কেন মনে হচ্ছে যে বাইরে থেকে কেউ যেন আমাকে দেখছে, কিন্তু দরজা জানলায় তো কেউ নেই। আমার তো খুব ভয় করছে। আমি অয়ন্তাকে একটা ফোন করি। ফোন করাটা কি ঠিক হবে? অয়নদা হয়তো এখন হাসপাতালে ব্যস্ত, কিংবা ফুলদিকে নিয়ে ব্যস্ত। এই সময় অয়নদাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না, কিন্তু কারোর সঙ্গে কথা না বললে তো আমার অস্বস্তিটাও কাটবে না। মেয়ের দিকে একটা ফোন করি। ঝিনুক, হ্যালো মেজদি, মেজদি কতদিন তোর সাথে কথা হয়নি। জানিস তো মেজদি, বাবা আমার উপর একটু রাগ করেছিল, বাবাকে না বলে বর্ধমান চলে এসেছিলাম বলে। মেজদি, তুইও কি আমার উপর রাগ করে আছিস? আমারও একটু রাগ হয়েছিল ঠিকই, কিন্তু সবটা শোনার পর আমি খুব খুশি হয়েছি, আর মন থেকে চাইছি যাতে তোর পরীক্ষাটা ভালো হয়। আজ আমি পরীক্ষা দিতে পারলে তার পুরো কৃতিত্ব অয়নদার। আমি যেটুকু আজকে এগোতে পেরেছি সবটা অয়নদার জন্য। জানি, আমি সবটা শুনেছি। মেজদি, জানিস তো আমার মনে হয় আমি যদি বাবা আর তোদের পরে কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা অয়নদা। অয়নদা আমার জন্য যা যা করেছে আমি তো কাউকে এতদিন বলতে পারিনি। আজকে তোর সাথে কথা বলতে পেরে না মন খুলে তোকে সবটা জানাতে ইচ্ছে করছে। জানিস মেজদি, হ্যাঁ, অয়নদা আমার জন্য রাতারাতি অ্যাডমিশন করিয়ে দিয়েছিল, কত বই কিনে দিয়েছিল। আমি যখন রাত জেগে পড়েছি আমাকে চা বানিয়ে দিয়েছে, চুল আঁচড়ে দিয়েছে। বাবা, তুই অয়নদার যা গুণগান করছিস, মনে হয় না এত প্রশংসা আগে কোনোদিন কেউ করেছে বলে। অয়নদা কারোর জন্য এতটা করেছে বলে আমার মনে হয় না। অয়নদা আমার জন্য খুব স্পেশাল, আর অয়নদার জন্য তো এই ঝিনুক মহা স্পেশাল। কাউকে যেন দেখলাম মনে হলো। হ্যাঁ মেজদি, বলছি গুড্ডু আর ইন্দ্রদা কেমন আছে রে? সবাই ভালো আছে। তুই এবার মন দিয়ে পড়াশোনা কর, আর পরীক্ষাটা শেষ হলেই এক
ছুটতে আমাদের কাছে চলে আসবি। ঠিক আছে মেজদি। এবার তোমরা নাচ করবে আর আমি দেখবো, ঠিক আছে? যেটুকু করলাম ততটুকুই। গান চালাচ্ছি। হ্যাঁ, দূর, খালি ভেতরে যেতে বলছি। ভাবলাম নিজের বউয়ের নাচটা একটু ভালো করে দেখবো, তা না, অন্যের বউ তো নয়, নিজেরই বউ। খুব ভালো হয়েছে। আচ্ছা শোনো না, আজ তো প্রথম দিন, আমি তাই বেশি প্রেশার দিচ্ছি না, এইটুকুই থাক, বাকিটা আবার কাল শেখাবো, কেমন? ঠিক আছে ম্যাম। এদিকে এসো। সব শেষে মা সরস্বতীকে প্রণাম করো। ছোটবেলায় বাবার কাছে শিখেছি, তাই তোমাদেরও বলছি। মায়ের প্রতি ভক্তি নিয়ে তোমরা যদি মন দিয়ে নাচ শেখো বা লেখাপড়া করো, তার ফল তোমরা ভালো পাবেই পাবে। আজ তোমরা তাহলে এসো, কাল কিন্তু ঠিক সময় চলে আসবে, কেমন? ঠিক আছে ম্যাম, আজ তাহলে আসছি। টাটা। টাটা। কি লুকিয়ে লুকিয়ে নাচ দেখা হচ্ছিল? হ্যাঁ, তা একটু হচ্ছিল বই কি। কি অবস্থা বাবা আমার, নিজের বউয়ের নাচ ঠিক করে দেখতেই পেলাম না। বাহ, যাও ভেতরে যাও এখন, যাও 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 যাও। নীরা, না না মানে? না মানে বাড়িতে তো এখন কেউ নেই, মাও বাজারে চলে গেছে, তাই আমার গার্লফ্রেন্ডের কাছে কিন্তু আমার একটা আবদার আছে। আবার কি আবদার? বলছিলাম যে তুমি একটু আমার জন্য নাচ করে দেখাবে প্লিজ। নীরা, না বলো না। না গো বাবা, এখন কে ফোন করছে? অয়ন, দাঁড়ো। হ্যাঁ অয়ন। ঠিক আছে, রাখছি।
হলো তোমার মুখটা হঠাৎ এরকম হয়ে গেল? আরে অয়ন ফোন করেছিল, ও আজকে বর্ধমানে যাচ্ছে ঝিনুকের কাছে, তাই ও বাবাকে জানিয়ে যেতে চায়। আর তাছাড়া আমি নিজেও বাবার সঙ্গে দেখা করতে চাই, আমি সেটা ওকে বলেও রেখেছিলাম, তাইও আমি ফোন করে ডাকছিল। অগত্যা আমার গার্লফ্রেন্ডের নাচ আর আমার দেখা হলো না। কপাল কপাল। তুমি হঠাৎ বাবার সঙ্গে দেখা করতে চাইছো কেন? সেটা সময় আসলে না হয় বলবো, তার আগে কিন্তু আমার গার্লফ্রেন্ডকে নাচ দেখাতে হবে। নাচ দেখালে তবেই বলবো, কেমন? আসছি। এত কিছুর পরে এই টাকা তুই আমাকে দিচ্ছিস কোন সাহসে? কিসের টাকা এটা? কাকু, আমি যেভাবেই হোক তোমাকে সাহায্য করতে চাই, সংসারে যাতে কোনো সমস্যা না থাকে। এই টাকা আমি ছোবো না। কাকে মেরে টাকা এনেছিস তুই? সুদের ব্যবসায়ী পাওনা টাকা মার্কেট থেকে তুলে দিয়েছি, তারই কমিশন, কাউকে মেরে আনিনি। তুই কি ভেবেছিস তোর কথা আমি বিশ্বাস করব? আমি এতই বোকা? বাবা, আরে এসো এসো এসো, তোমরা বসো। না না স্যার, বসবো না। আমি আপনাকে এটাই জানাতে দিলাম যে আমি বিধিকে দেখেছি, আর ওকে ওপর ওপর দেখে আমার যা মনে হয়েছে তাতে আমার মনে হয় না ওর সিরিয়াস কিছু হয়েছে।